দর্শক, স্বাগত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি মোহসেনা শাওন আছি আপনাদের সাথে। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আলোচনার জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলোফার চৌধুরী মনি। আপা, আপনাকে ধন্যবাদ। আছেন রাজনীতি এবং সংবিধান বিশ্লেষক সালেউদ্দিন। আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা আলোচনায় শুরু করতে চাই। মনিয়াপা, আমি শুরুতে আপনাকে দিয়েই বলতে চাই, আপনি হয়তো জানেন যে আজকে 4টি আসনে প্রার্থী মানে বিএনপি দেবে না এই কথা বলেছে, এবং জমিয়তে ইসলামীকে এই আসনগুলো হচ্ছে বিএনপি ছেড়েছে। তো ইসলামী সংগঠনটির যে আমির আছে তিনি বলেছেন যে অন্য দলের চেয়ে তারা বিএনপিতে বেশি আস্থা রাখতে চায়, কারণ জানে যে বিএনপি 3বার দেশ শাসন করেছে। তো আপনি এটাকে আসলে কিভাবে দেখছেন? সামনে আরো আসন ছাড়ার কোনো সম্ভাবনা কি আছে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, বিএনপি জোট নিয়ে রাজনীতি করেছে বহু বছর, জোট নিয়ে কাজ করা দল। ভাগবাটোয়ারা অনেক আগে থেকেই করেছে। আপনি দেখেন, সর্বশেষ 18তে নির্বাচন করেছে বিএনপি। জামাত সেদিন বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করতেন। তাদেরকে কিন্তু বিএনপি তাদের এত সমস্যার মধ্যেও কিন্তু 25টা সিট ছেড়েছিলেন। বিএনপি এবারও অনেকগুলো সিট রেখেছিলেন। অনেকেই এই হিসাবটা করে জোটের যারা ছিলেন তারা নিজ নিজ মার্কাত নিয়ে নির্বাচন করতে হবে বলে অনেকে অন্যরকম হিসাব করেছেন যে বিএনপির এই ভোটগুলা ধানের শীষের বাইরে নাও পেতে পারে। তো সেই জন্য একটা পোষণ রাখা হয়েছিল, পরে আবার অনেকগুলো ফিল আপ করা হয়েছে এবং যদি আবার ব্যাটে বলে মিলে যায় বিএনপি ছাড় দিবে। বিএনপি এমন একটা দল বলেছিলেন যে আমরা যতগুলো ভোটেই পাশ করি না কেন আমরা আপনার জাতীয় সরকার গঠন করব। জাতীয় সরকার গঠনের জন্য ছোট বড় মাঝারি সব দলগুলোর আমাদের প্রয়োজন আছে। সেই জায়গায় বিএনপি ওই মূল্যায়নটা করতে চায় এবং সেটা নিয়েই কাজ করে। তো সেই জন্য আমি মনে করি যে এটা নতুন কিছু না। যদি আরও মিলে যায় আরও কিছু পথ ছাড়বে। ইন দ্য মিন টাইম এমনও হয়েছে যে তাদের মার্কায় ইলেকশন করতে চান না বলে অনেকে নিজের দলটাকে ডেস্ট্রয় করে অ্যাবলিশ করে তারা বিএনপিতে যোগদান করে ইলেকশন করছেন, এটাও আমরা দেখতে পাচ্ছি। তো আমরা দেখি আর 2-4 দিন কি হয়। কিন্তু এই দলকে নিয়ে কি বিএনপি তাদের আসন রক্ষা করতে পারবে? ভোটের রাজনীতি আসলে কি বলে? দেখেন, ভোটের রাজনীতিতে তো 300 আসন পেতে হবে নট নেসেসারিলি। কেউ আশাও করে না, আশা করা উচিত না, তাহলে গণতন্ত্র টিকে না। আসন 151-র উপরে পেলেই 151টা পেলেই আপনার সরকার গঠন করা যায়। তো সেইখানে সরকার গঠন করতে যদি 60-70টা হয় তাহলে সরকারটা একটু মজবুত হয়। যদি 200-র উপরে সিট হয়, আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলছি, বিএনপি হিসেবে এখন বলছি না, যদি 200-র উপরে হয় তাতে নিরঙ্কুশ হয়, কিন্তু এতে গণতন্ত্রের জন্য মানে একটা রাজনীতির ছাত্র হিসেবে আমি বলছি এটা মঙ্গল ফলাফল বয়ে আনে না। তো সেইখানে বিএনপিও আশা করে না নিশ্চয়ই যে সে 300 আসনই পাবে, তার পাওয়া উচিত হবে। তো কিছু আসন তো যাবেই। এখন কেউ যদি অকৃতকার্য হয় সেখানে বিএনপি কি করতে পারে? বিএনপি সর্বোচ্চ চেষ্টা করতে পারে। সালে ভাই, দলকে অনেকে বিসর্জন দিচ্ছে নির্বাচনের জন্য, এটি কি আপনি আসলে কিভাবে মূল্যায়ন করেন? আচ্ছা, আপনার শুরুটা যেটা ছিল, ধন্যবাদ আপনাকে। একই সঙ্গে আমি প্রীতি এবং শুভেচ্ছা জানাইছি আমাদের সদ্য মনি আপা, আমাদের দীর্ঘ কালের সম্পর্ক। আপা অত্যন্ত সুন্দর বলেন। জামায়াতে ইসলামী উলামে ইসলাম বাংলাদেশ, এই নামের সাথে বাংলাদেশ কেন এটা শুনেন, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দলের মধ্যে একটা না, সবচেয়ে প্রাচীন দলই। এটা ব্রিটিশ ভারতে এই দলটার জন্ম সম্ভবত 1919 সালে, এবং পূর্ব পাকিস্তান যে নির্বাচনটা হয়েছিল, প্রথম নির্বাচন, ওই নির্বাচনে জামায়াতে উলামা ইসলাম, নিজামি ইসলাম নামে একটা পার্টি ছিল, এই পার্টির সঙ্গে মিলে কোয়ালিশন করে 36টা আসন পেয়েছিল। বাংলাদেশের ইসলামী দলগুলো সম্পর্কে একটা ধারণা আছে যে তারা বাংলাদেশ 71-এর মুক্তিযুদ্ধের সময়
তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। এই জমিয়তে উলামা ইসলাম কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। ফলে এটা বাংলাদেশে ইসলামী দলগুলোর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ দল, এবং এরা এই জমিয়তে উলামা ইসলাম মূলত হেফাজত ইসলামের প্রধান দল। যদিও হেফাজত ইসলাম কোনো রাজনৈতিক দল না, তারা কিন্তু ইসলামী দলগুলোর সমস্ত দলগুলোর অংশীদারিত্ব নিয়েই হেফাজত ইসলাম গঠিত। এরা হচ্ছে প্রধান দল, এবং কওমি মাদ্রাসায় কেন্দ্রিক যে বাংলাদেশে যে মাদ্রাসা আছে তাদেরও এরা নেতৃত্ব স্থানকারী দল। তো বিএনপি এর সঙ্গে তাদের এই মৈত্রীটা পূর্ণ। তারা 2001 সালে 4 দলীয় জোটে ছিল, এবং 2021 সালে বা 20 সালে তারা 4 দলীয় জোট ত্যাগ করে আবার তারা বিএনপির সঙ্গে নির্বাচনী আসন সমঝোতা করল। এই আসন সমঝোতাটা একটা ইঙ্গিত দেয়। ইঙ্গিত দেয় কিসের? জামাতের নেতৃত্বে 8টা ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছে। ফলে সমস্ত ইসলামী দলগুলোর ভোটের মধ্যেও বিএনপি একটা হাত দিয়েছে। ফলে তারা জামায়াতে উলামা ইসলামকে 4টা আসন দিয়ে তারা একটা কৌশলগত দিক দিয়ে অনেক দূরে এগিয়ে গেল। এবং আমি বলি যে এটা একটা উদারতাই একদিকে দেখিয়েছে, কিন্তু বিএনপি, যেটা মনিয়াপা বললেন, বিএনপি সঙ্গত কিছু কারণেই। সঙ্গত কারণ কি? যে বাংলাদেশে একটা বিভক্ত সমাজে পড়েছে। 16 বছর বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং গত 16 বছরে যে নির্বাচনগুলো হয়েছে, আমাদের নির্বাচনী ব্যবস্থাও ধ্বংস হয়ে গেছে, আমাদের জাতীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। এইসব প্রেক্ষিতে বিএনপি বলেছিল যে আমরা এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা অংশ নিব তাদের নিয়ে একসঙ্গে আন্দোলন করব, একসঙ্গে নির্বাচন করব, এবং একসঙ্গে সরকার করব। এই প্রেক্ষিতে তারা একটা জাতীয় সরকারের একটা আগামীতে একটা জাতীয় সরকার হবে এরকম একটা আভাস ইঙ্গিত এবং বক্তৃতাতেও তারা বলেছিল। তখন প্রশ্ন উঠেছিল, সাংবাদিকরা বলেছিল যে জাতীয় সরকার হলে কি দেশে বিরোধী দল থাকবে না? তখন তারা বলছে হ্যাঁ, বিরোধী দল যারা থাকার তারা থাকবে, এর বাইরে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে একটা জাতীয় সরকার করব, এবং যারা বিরোধী দল থাকবে তারা বিরোধী দলের স্বতন্ত্র অবস্থা বজায় রেখেও একটা জাতীয় আবহাওয়ার মধ্য দিয়ে দেশটা চলবে। আজকে বাংলাদেশে এটা বড় প্রয়োজন। বাংলাদেশ 53 বছরে একটা বিভেদের বড় দেয়াল তৈরি হয়ে গেছে। আপনার জুলাইয়ের যে গণঅভ্যুত্থান হচ্ছে, এই জুলাইয়ের গণঅভ্যুত্থানটা সম্বলিত হবে বাংলাদেশে আওয়ামী লীগ এবং 14 দল ছাড়া বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, শ্রেণী পেশা, শ্রমিক, কৃষক, নারী, সমস্ত মানুষের অংশগ্রহণ ছিল। এই যে অংশগ্রহণের পর কি আমরা দেখতে পাচ্তেছি? আমরা দেখতে পাচ্তেছি যারা ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছিল তাদের মধ্যে আবার বিচ্ছিন্নতা শুরু হয়ে গেছে। আমাদের সামনে বড় বিপদ আছে। বিপদ হলো এই যে একটু আগে বললাম বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। আমাদের সঙ্গে আমাদের বড় বিপদ হলো আমাদের পাশের দেশ ভারত, তার সঙ্গে আমাদের অনেক বোঝাপড়ার বিষয় আছে, দেনা পানার বিষয় আছে। তাদের সঙ্গে আমাদের অনেক বিষয়ের মধ্যে সন্দেহ, অবিশ্বাস আছে। আমাদের শিক্ষানীতি নাই, আমাদের শ্রমনীতি নাই, আমাদের স্বাস্থ্যনীতি নাই, আমাদের অনেক কিছুই নাই, যেটা 53 বছরে নাই। এইগুলো একটা সম্মিলিতভাবে দেশকে একটা উন্নয়নের জায়গায় নিয়ে যেতে হলে, একটা ভালো জায়গায় নিয়ে যেতে হলে বাংলাদেশে একটা জাতীয় সরকার হওয়ার প্রয়োজন আছে। যে প্রয়োজনটা জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরের দিনই ওই দিনেই অনুভব হয়েছিল। বঙ্গভবনে এই প্রস্তাব উত্থাপিত হয়েছিল। বিএনপি তৎকালীন সময়ে এই জাতীয় সরকারের প্রস্তাবনার মধ্যে তারা সম্মতি দেয় নাই। যারা জাতীয় সরকারের কথা বলছে তারা কেন সম্মতি দিল না, এই প্রশ্ন সাংবাদিকরা জিজ্ঞেস করেছে,
রাজনৈতিক পর্যবেক্ষক মহলও এই প্রশ্ন বিএনপির কাছ থেকে জেনে নিয়েছে, বুঝে নিয়েছে। বিএনপি একটা কথা বলেছে যে নির্বাচন হবে একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের মধ্যে। ফলে এই সরকার নির্বাচনটা হওয়ার পর এই জন্য তারা ওই সময় 3 মাসের মধ্যে নির্বাচনের দাবি জানাইছিল। হওয়ার পর আগামী নির্বাচনটাকে কেন্দ্র করে আমরা 5 বছরের জন্য একটা জাতীয় সরকার করতে পারি। সেই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা জাতীয় সরকারের যে প্রস্তাবনা, এই প্রস্তাব কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উত্থাপিত হয়েছিল। তারা এটা গ্রহণ করে নাই। ফলে তৎকালীন সময়ে আর জাতীয় সরকার হয় নাই, একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার 3 মাসের বেশিও ক্ষমতায় ছিল। বাংলাদেশে এর আগে অন্তর্বর্তীকালীন সরকার 2 বছর ছিল, যদিও সংবিধানের সেটার নাম অন্তর্বর্তী ছিল না, 1/11 সাল নাম যাই হোক, এটা অন্তর্বর্তীকালীন ছিল না, এটা এগুলো তো বেশ পুরনো সেনা কথা। সমর্থিত সরকার হয়ে গেছিল। কিন্তু এই এবং তারা একটা ইস্যু হাজির করছিল, যে কারণে তারা 2 বছরের একটা যুক্তিগতার প্রমাণ দাঁড় করায়। কি ইস্যু? যে আমাদের ভোটার তালিকায় তাদের দাবি ছিল যে 1,45,000 লোক ভুয়া ভোটার আছে। এটা নিয়ে কোনো গবেষণা হয় নাই এবং এইটা নিয়ে প্রকৃতপক্ষে এটা একটা মিথ হিসাবে চালু হয়ে আছে। কিন্তু আসল কাহিনী কি জানেন? 1,45,00,000 ধরা হইল কেমন? এক লোক একাধিক জায়গায় ভোটার হয়েছিল। তখন ঢাকায় একজন ভোটার হইতো, তার গ্রামেও একজন, গ্রামের বাড়িতে হইতো, ঠিক আছে? আবার যখন আইডি কার্ড আসলো, দেখা গেল অনেক লোক দেশের বাইরে আছে, ঠিক আছে? অনেক লোক ছবি তোলার জন্য গ্রামে যাইতে পারে নাই। ফলে 1,45,00,000 লোক কম ভোটার হয়েছিল। এইখানে এসে একটা দাবি তোলা হইল যে এইটাই ছিল বিএনপি ভুয়া ভোটার করছে। কিন্তু এই তত্ত্বটা ভুল ছিল এবং মানে এটা ভুল প্রমাণিত। এটা নিয়ে আসলে কেউ গবেষণা, আমি আপনাকে উদাহরণ দিয়ে বললাম, যখন এই আইডি কার্ড আসলো তখন এটা একজন লোক 2 জায়গায় ভোটার হইতে পারে না, এটা এই যে সিস্টেমের মধ্যেই সে পারে না, বাতিল হয়ে যায়। হ্যাঁ, ওইসব কারণে এটা হয়েছে। আপনার আর কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? কি বলছেন? না, আমি জাস্ট যেটা জানতে চাচ্ছিলাম যে দলকে বিসর্জন দিয়ে অনেকে নির্বাচন করছে, স্বতন্ত্র হয়ে কিংবা অন্য দলের হয়ে। হ্যাঁ, আমি একটা দলের নাম সম্ভবত কি কামরুল হুদার না কি হুদার একটা রাজনৈতিক দল, যেটা বাংলাদেশ জাতীয় পার্টি, এই ধরনের কি জাতীয় দল, বাংলাদেশ জাতীয় দল, কামরুল হুদার নামে ভদ্রলোক, উনি তার দলটাকে বিলুপ্ত করেছেন। অনেকে মনে করে যেটা এই বিষয়টা কেন আসলে জানেন? আমাদের ইলেকশন কমিশন একটা স্বৈরাচারী কাজ করেছে, একটা প্রতারণামূলক কাজ করেছে এবং একটা বেআইনি কাজ করেছে। কি বেআইনি কাজ করেছে জানেন? বাংলাদেশ তো আজকে সৃষ্টি হয় নাই, বাংলাদেশের নির্বাচন আজকেই প্রথম হয় না, বুঝছেন? বাংলাদেশে আরপিও সংশোধন করার আগে যারা তার স্টেক হোল্ডারকে রাজনৈতিক দল, এলডিপি শাহাদাত সেলিমও বোধহয় দল বিএনপি নমিনেশন আমি আপনার ওই ইস্যুটা শেষ করি। কেন? মানে হচ্ছে যে আরপিও সংশোধনের আগে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইলেকশন কমিশন বৈঠক করে এবং তাদের একটা প্রস্তাবনা হাজির করে। জি। তারপর রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে তারা সরকারের কাছে প্রস্তাব পাঠায়। তখন সংসদে সেটা যায়, সংসদ পাশ করলে পরে আরপিও এটা চূড়ান্তভাবে সংশোধন গৃহীত হয়। জি। এই ইলেকশন কমিশন কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক না করে তার একটা সিদ্ধান্ত আরপিও সংশোধন করলে একতরফাভাবে বেআইনিভাবে স্বৈরাচারী কায়দার, এবং এটা করার এখতিয়ার তাদের নাই। তারা একতরফাভাবে বলল যে দল এই দল তার নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করবে। জানেন বাংলাদেশের কালচার 1958 সাল থেকে 54 সালের যুক্ত ফ্রন্ট হয়েছিল একটা প্রতীকে যুক্ত ফ্রন্টের নির্বাচনে 4টা বড় রাজনৈতিক দল মিলে একটা যুক্ত ফ্রন্ট হয়েছিল। বাংলাদেশে এরপরে
অনেকগুলো নির্বাচন হয়েছে, সর্বশেষ 16 সালের যে ফ্যাসিবাদ বিরোধী নির্বাচন ওখানে সবাই নৌকা নিয়ে করেছে। 2018 সালের নির্বাচনও অনেকে ধানের শেষ নিয়ে করেছে। বাংলাদেশে এটা একটা কালচার যে কিছু রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে নির্বাচন করে, ভারতেও করে, বাংলাদেশেও করে। মানে আমাদের এই এটা সাবকন্টিনেন্টে একটা প্রতিজ্ঞা নির্বাচন করা এটা মহাবাদ শুদ্ধ না, এবং এই কাজটা ইলেকশন কমিশন করতে পারতো রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে, কিন্তু এটা স্বৈরাচারী কায়দায় একতরফাভাবে এটা বাতিল করেছে। এই প্রেক্ষিতেই কিছু দল তারা মনে করে যে ধানের শীষ একটা জনপ্রিয় প্রতীক, নৌকা একটা জনপ্রিয় প্রতীক, দাঁড়িপাল্লা একটা জনপ্রিয় প্রতীক, অতএব এইসব প্রতীক নিয়ে নির্বাচন করলে ভোটে জেতা যাবে। এই জন্য অনেকে তার দলগুলোকে বিলুপ্ত করে দিচ্ছে। এগুলা কিন্তু ওই অ্যান্টিবায়োটিক যেটা ইলেকশন কমিশন দিছে তার রিয়াকশন হয়েছে এটা। হ্যাঁ, এই না হলে ওই দলের অস্তিত্বটা আজকে হয়তো থাকতো। এই কারণে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। আর কিছু বলবেন? না, আমি একটু মনিয়াপার কাছে যেতে চাই। মনিয়াপা, যেভাবে মব সৃষ্টি করা হচ্ছে এবং মব সৃষ্টি করে যে পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, তো তাতে আসলে সামনের নির্বাচন কি বাধাগ্রস্ত হতে পারে, এরকম কিছু কি আপনার মনে হয় কখনো? দেখেন, এটা তো উল্টা কথা হয়ে গেল। বাধা সৃষ্টি করার জন্যই তো মব সৃষ্টি। আপনি সরকারের ছত্রছায়ায় মব সৃষ্টি হচ্ছে। আপনি দেখেন যে আমি সর্বশেষ বলছি, শহীদ হাদি যেভাবে চলে গেলেন, এটা সরকার হয়তো ওই দিন কিছু করতে পারে না ওই মুহূর্তটা, কিন্তু পরবর্তীতে আসামি যেভাবে পালিয়ে গেল, গেছে একদম স্টেপ বাই স্টেপ বিদেশি সাংবাদিক সব কিছু বুঝলো, বাংলাদেশে কেউ ধরতেই পারলো না। আমরা বাইরের দেশ থেকে, অন্য দেশ থেকে আমরা হেল্প নিয়ে দেখছি, জানছি, এবং 5-7 ঘন্টার মধ্যেই আসামি কিন্তু পাশের দেশে চলে গেল। কিভাবে গেল, কিভাবে সম্ভব? সরকার কিছুই করতে পারলো না। রাতে যেদিন মৃত্যুর খবর আসলো হাদির, সেদিন রাতের যখন প্রথম আলো ডেইলি স্টার অ্যাটাক হলো, সরকার ওই মুহূর্তে কিছুই করতে পারলো না, চেয়ে চেয়ে দেখা ছাড়া। এবং সরকার কি করলো? তাদেরকে সহানুভূতি দেখিয়ে ফোন করলো। এই কাজটা তো সরকারের না, এই কাজ আমার, এই কাজ জনগণের, এই কাজটা আপনাদেরও না, সাংবাদিকেরও না। সাংবাদিক দেখবে, ওইখানে খোঁজ খবর নিবে, ওটা তুলে ধরবে, সেই অনুপাতে সরকার কাজ করবে, বা সরকারের নিজস্ব বাহিনী ওইখানে যাবে, দেখবে, কাজ করবে। তার মানে কি সরকার একটা এই 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 জায়গাগুলো এবং আইনের শাসন প্রতিষ্ঠিত সরকার না করার কারণে যা হয়েছে, প্রতিদিনের থেকে, আগের দিনের থেকে অপরাধ বেড়েছে ক্রমবর্ধমান হারে। এই মুহূর্তে আমি আপনার কথা বলছি, সালে ভাই কথা বলছে, এই মুহূর্তে আপনি দেখেন হাতিয়ায় না, ওইখানে 5 জন লোক নর্মাল জমি জেরাত সংক্রান্ত সহিংসতায় 5 জন মারা গেছে, বহু লোক আহত হয়েছে, এর মধ্যেও আরও মারা যেতে পারে। এটা কি হয়? এটা চলে যে একটা দেশে প্রতিদিন আপনার একটা ভালুকাতে নিজস্ব সমস্যা, সেটাকে আপনার অন্য খাতে প্রবাহিত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এনে যে ধরনের কাজ করলো, লোকটাকে শুধু পিটিয়ে মেরে ফেললো তাই না, পুড়িয়ে মেরে মারার পরে তাকে যে পুরানো হলো, কিছুক্ষণ পরে সে যে ধর্ম পালন করে তাকে এমনিই পুরানো হতো। তাদের কেন ওইখানে ব্যবহার করেছে কিভাবে আপনার সহিংসতাকে, মবকে, যে একটা দায় দিয়েছে, সেই দায়ের উপর জনগণ ঝাঁপিয়ে পড়লো। কেন জনগণকে এই কথা বলতে পারলো না? আপনি দেখেন, এই দেশে কিন্তু শুধু মুসলিম থাকে না, অন্য ধর্মাবলম্বীও থাকে। তারা কি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধারণ করে না? তো তারা ধারণ করে না, মনে মনে হয়তো বা অন্য কিছু বলে। এই লোকটা যদি সত্যিকার অর্থে অন্য ধর্ম করে, এই লোকটা যদি সত্যিকার অর্থে বলেও থাকতো, তার জন্য বিচার ছিল, থানা পুলিশ ছিল, তার জন্য তো আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো কারণ ছিল না। আজকে কি হলো? বাংলাদেশের সংবাদপত্র যত না তাকে দেখালো, তার চেয়ে বহু বহু গুণ সারা বিশ্বে এটা ঘুরছে। এই যে নৃশংস হত্যাকাণ্ড, নৃশংস জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার মতো অবস্থা। তারপর দিন আমরা কি দেখলাম? 1 দিন 2 দিন পরেও না, পরদিনই আপনার লক্ষ্মীপুরে একটা 7 বছরের মেয়েকে ঘরে তালা দিয়ে পুরো ফ্যামিলি সহ আগুন ধরায় দিল। অন্যরা বের হতে পারলো, বাচ্চাটা যখন বলল বাবা আমাকে নিয়ে যাও। এই যে একটা পরবর্তীতে আমরা কি দেখলাম? একটা পুরন্ত একটা মাংসপিণ্ড ছাড়া আর কিছুই না। এই যে মানুষকে এইভাবে পুড়িয়ে মারা হচ্ছে, এইভাবে মানুষকে জলজ্যান্ত মারা হচ্ছে, এই মবগুলো হাতে তুলে নিচ্ছে সন্ত্রাসী কায়দা কানুনগুলো। আপনার আয়না ঘর হয়তো বন্ধ হয়েছে, কিন্তু এই সরকার তো আগের সরকারের তুলনায় কোনো অংশে কম মব
জন্ম দিয়েছে তা না, অনেক বেশিও দিয়েছে কোথাও কোথাও। তাহলে সেটার কি বিচার হওয়া উচিত? এবং সামনে নির্বাচন রেখে, নির্বাচনের আছে 1.5 মাস, সরকার যে ধরনের কথা বলছে নির্বাচনের আগে সব ঠিক হয়ে যাবে। আপনার আজকের দিন ঠিক হচ্ছে না, কালকে ঠিক হচ্ছে না, নির্বাচনের আগে কীভাবে? তখন তো আরও বেশি সহিংসত হবে। আমরা যখন আজকে কথা বলছি তখন কিন্তু অনেক সোশ্যাল মিডিয়া গত রাত থেকে লেখা শুরু করেছে 48 ঘন্টা ভীষণভাবে আপনার গুরুত্বপূর্ণ। কিসের জন্য গুরুত্বপূর্ণ সেটা কিন্তু না। তাহলে এই যে ভীতিকর অবস্থার সৃষ্টি করছে, সেখানে সরকার নির্বিকার। সরকার যেখানে নির্বাচনকে ঘিরে আপনার সবচেয়ে বেশি মব বন্ধ করার জন্য সবচেয়ে বেশি যেটা কার্যকরী সেটা হলো অস্ত্র নিয়ন্ত্রণ করা। থানাগুলোতে যে অস্ত্রগুলো লুট হয়েছে তার 3 ভাগের 1 ভাগ অস্ত্র এখনো মানুষের হাতে হাতে আছে, বেহাত হয়ে আছে। সরকারের বের করার কোনো রকম টেন্ডেন্সি কাজ করছে না। অথচ সরকারের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে বেশ প্রভাবশালী, তারা জানে কার কাছে এই অস্ত্রগুলো আছে, তারা চাইলেই এটা বের করতে পারে। এটার সঙ্গে আপনার ট্রানজিট হিসেবে বাংলাদেশ অস্ত্র এবং সোনা চোরাচালানের জন্য বিখ্যাত। সেখানে প্রতিদিন প্রতি মাসে আপনার যে অস্ত্রগুলো আসছে সেইখানে আরও ইল্লিগ্যাল থেকে যাচ্ছে, চাহিদা মাত্র ইহা থেকে যাচ্ছে। সেই জায়গায় সেই অস্ত্রগুলো নির্বাচনের আগে যে আপনার রেট দেওয়া হয় আমরা কোথাও দেখি নাই। পাশাপাশি আপনার 6 লাখের অধিক গুলি খোয়া গিয়েছে থানাগুলা থেকে, সেগুলা বের করার নাম নাই। 6 মাস আগে অস্ত্র জমা দিতে হয়, বৈধ অস্ত্র ইলেকশনের, সেটার জন্য সরকার কর্ণপাত দূরের কথা, উল্টা যারা সংসদ সদস্য প্রার্থী, আমি যদি 5 জন করেও ধরি তাও তো 3 5 1500 জন, সরকার নতুন করে তাদেরকে অস্ত্রের লাইসেন্স দিবে বলে ঘোষণা দিয়েছে। তাহলে সরকার চাইটা কি? এই দেশটা ডেস্ট্রয় হয়ে যাক, এই দেশটা ধ্বংস বাকিটুকু হয়ে যাক, এই দেশটার মানুষ একজন আরেকজনের মেরে বুকের উপর চড়ে বসে থাকুক, একজন আরেকজনকে মেরে দেখাক ইলেকশনের সেন্টারে যে এই যে দেখেছি, ভোটাররা যেন ভোট দিতে না যায়। এইটা করে সরকার কি বলতে চায় যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দিবে সে? তো আমার হিসাব মিলে না। আমি যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথা কিন্তু আপনাদের টেলিভিশন, পত্রিকা এইসব দেখে পড়ে তারপরে বলেছি। তাহলে সরকার এখান থেকে নিজেকে কিভাবে বাঁচাতে পারে আপনি বলেন? পাশাপাশি সরকার যখন 1.5 মাস আগে যখন নির্বাচনের জন্য আপনার ইসির কাছে সমস্ত ক্ষমতা থাকার কথা দেশের, সেখানে সরকার কিনা 1.5 মাস আগে আবার আপনার উপদেষ্টা মণ্ডলীর এক্সচেঞ্জ করছে, বাতিল না এক্সচেঞ্জ করছে। এই রাইটস তো এই মুহূর্তে সরকারের নাই। হ্যাঁ, কেউ পদত্যাগ করতে বাধ্য করলে পদত্যাগ করতে পারবে, সেই কোনোখানে পদত্যাগ করলে তার বদলে যারা অধস্তন থাকে তারাও কিন্তু চালায় নিতে পারে না তা না। তো সেইখানে সরকার এটা নিয়ে ডিল করছে উল্টাপাল্টা ডিল, যে ডিলটা আপনার জন্য আরও সামনে ক্ষতির অনেক রকম কারণ বয়ে নিয়ে আসতে পারে। তো এই জায়গাগুলো থেকে আমরা কিভাবে বুঝবো যে সরকারের আন্তরিকতা নাই অন্যায় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে? সরকারের যদি আন্তরিকতা না থাকতো সরকার কিন্তু শাস্তির আওতায় নিয়ে আসতে পারতো এদের। 5ই আগস্ট 24 তখন থেকে আমরা বলা শুরু করেছি, তারপরে থেকে যে সরকার যেন শাস্তির আওতায় আনে। সব আওয়ামী লীগ তো পালিয়ে যায় নাই, 2-3 হাজার 5 হাজার 10 হাজার 20 হাজার আওয়ামী লীগ পালিয়ে গেছে। বাকি আওয়ামী লীগ এক এলাকার আওয়ামী লীগ আরেক এলাকায় থাকছে, সময় মতো আবার জায়গায় যাচ্ছে এবং তাদের কাছে হিউজ পরিমাণ অর্থ আছে। সরকার যদি এই অর্থের উৎস খুঁজত তাহলেও কিন্তু তারা উৎস দিতে পারতো না, টাকাগুলা বাজেয়াপ্ত হতো। তাতে কি হতো? 2টা উপকার হতো। 1, তাদের কাছে নগদ টাকা থাকতো না। 2, ব্যাংকগুলো যে ক্ষতিগুলো হয়েছে টাকার অভাবে সেটা কিছুটা হলেও ওইখানে ফিল আপ হতো। যেই মুদ্রাস্ফীতি শুরু হয়েছে সেটাও কিছুটা কমে যেত। সেটা তো সরকার করে নাই, আমাদের কোনো কথাই সরকার শুনে নাই। তো সরকার যেহেতু আমাদের কোনো কথা শুনে নাই, সরকার কিভাবে নির্বাচন পরিচালনা করবে সেটাও কিন্তু সরকার বলে নাই। সালে ভাই, মনিয়াপা যেটা বলছিলেন মব নিয়ে, আপনি যদি সেটা নিয়ে কিছু বলতে চান বলবেন, কিন্তু আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন থাকলো, আপনি একই সাথে যুক্ত করে বলতে পারেন। সেটি হচ্ছে, আপনি জানেন, আপনি যেহেতু সাংবাদিকতা করেন, যে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বড় ধরনের বিক্ষোভ করেছে উগ্র হিন্দুত্ববাদীরা।
এবং বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন এবং ময়মনসিংহের দীপুচন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে তারা এই বিক্ষোভটি করেছেন। তো প্রতিটি দেশেরই আসলে তার প্রতিবেশী দেশের সাথে একটা সম্পর্ক থাকে, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশের আসলে তিন দিকে যদি আমরা ধরি, ভারত পরিবেষ্টিত আমরা, তো ভারতের সাথে আমাদের রাজনৈতিক অর্থনৈতিক একটি সম্পর্ক রয়েছে। কিন্তু তার মধ্যে যদি এই ধরনের একটি মানে বৈরী অবস্থা তৈরি হয়, আমাদের এই সম্পর্কটা আসলে কিভাবে চলবে? ক্ষতিগ্রস্ত হচ্ছি না আমরা? আপনি এটা, আপনার কথার মধ্যে একটা শব্দ আছে, উগ্র হিন্দুত্ববাদী। তো ভারতে বাংলাদেশ হাই কমিশনে যারা যায় তারা উগ্র হিন্দুত্ববাদী। তো বাংলাদেশে যে মব করে এরা কারা? তারাও উগ্র মুসলমান। এই যে বাংলাদেশে মব তৈরি হচ্ছে, এটা একজন সাংবাদিক হিসাবে আমি বলি যে এর সঙ্গে ইসলামী দলগুলোর প্রচ্ছন্ন সমর্থন, অংশগ্রহণ অথবা নৈপথ্যে ইশারা ইঙ্গিত যুক্ত। আপনি মৌলানা ভাসানী অনেক কিছুতেই আমাদের উদাহরণ হয়ে আছে। মৌলানা ভাসানী আধিপত্যবাদ যে শব্দটা, এই আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই জন্য আধিপত্যবাদীদের জন্য উনি একজন প্রভাত পুরুষ। কেন জানেন? উনি ফারাক্কা মিছিল করেছিলেন, ফারাক্কা বাঁধের জন্য। এটা ছিল স্মরণকালের মধ্যে একটা বড় এই মিছিল, লং মার্চ। মৌলানা ভাসানী একটা কথা বলতেন, ধর্মের সঙ্গে ইসলামকে মিলাইও না, তাহলে ফুলের নাম কি রাখবা? ফাতেমা চূড়া। আপনি খেয়াল করেন কথাটা। এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে 9 জন হিন্দুরা মরলে তো শহীদ হবে না, তারা স্বর্গীয়। 9 জন স্বর্গীয় আছে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে, যারা তাদের জীবন বিলিয়ে দিয়েছে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় দেয়ালে একটা সুন্দর স্লোগান ছিল, ধর্ম যার যার, রাষ্ট্র সকলের। জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় এক মিছিলে একটা ইয়ে ছিল যে একজন হিন্দু হাত ধরে আছে একজন মুসলমানের সাথে, একটা নারী, একজন নারী তার মাথায় হেজাব নাই আর একজন নারীর মাথায় হেজাব আছে, এবং নানান শ্রেণীর মানুষের একটা উপস্থিতি দেখা যাচ্ছিল যে এই বাংলাদেশটা সকলের। আমাদের এখানে পাকিস্তানপন্থী আছে, ইন্ডিয়াপন্থী আছে। যেটা দরকার হলো যে বাংলাদেশপন্থী একটা রাজনীতি করা। বাংলাদেশপন্থী কি রাজনীতি হইতে পারে? আমাদের যে সংস্কৃতি, আমাদের যে সভ্যতা, আমাদের যে কৃষ্টি, আমাদের যে ইতিহাস, আমাদের কি ইতিহাস? 71-এর মুক্তিযুদ্ধ, 52-এর ভাষা আন্দোলন, জুলাইয়ের গণঅভ্যুত্থান, এই হচ্ছে আমাদের ইতিহাস। এই ইতিহাসের আরো পূর্ব অনেক ধারাবাহিকতা আছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন, অনেক কিছু। কিন্তু আমাদের একটা ইতিহাস আছে। আমরা এই গাঙ্গীয় বদ্বীপের মানুষ, গাঙ্গীয় বদ্বীপের একটা সংস্কৃতি আছে। তো আমরা এই দেশটাকে, একটা শান্তির দেশ ছিল, এই দেশ খুব শান্তির একটা দেশ ছিল, এটাকে একটা মপতন্ত্র বানিয়েছে। এই যে সংবাদপত্রে আগুন দেওয়া ঘটনাটা, এটা কিন্তু অনেকেই বলে যে ডেইলি স্টারের প্রথম আলোতে 53 বছরের ইতিহাসে আগুনের ঘটনা ঘটেছে। কথা সত্য নয়। এখানে নয়া দিগন্তর অফিস তছনছ হয়েছে, এখানে দৈনিক সংগ্রামের অফিসে আগুন দেওয়া হয়েছে, আমাদের গণমাধ্যমেরও অনেক অফিস ভাঙচুর করা হয়েছে। 74-এ গণকণ্ঠের অফিস তছনছ করা হয়েছে। এগুলো ইতিহাস আমাদের আছে। কিন্তু এই যে প্রথম আলোর উপরে, প্রথম আলোর এবং ডেইলি স্টারের অনেক সমালোচনা আছে। ওই যে বললাম যে বাংলাদেশে পাকিস্তান পন্থা রাজনীতি চলবে না, ইন্ডিয়া পন্থা রাজনীতি চলবে না। বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠীর মধ্যে এই ধারণা আছে, তারা ইন্ডিয়ার প্রতি সহানুভূতিশীল ধারণা। কিন্তু বাংলাদেশে প্রথম আলো, ডেইলি স্টার একটা সংবাদপত্র, একটা প্রতিষ্ঠান। জুলাইয়ের গণঅভ্যুত্থানে
জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে প্রথম আলোর ভূমিকা, ডেইলি স্টারের চেয়ে প্রথম আলোর ভূমিকা ছিল উজ্জ্বল। কোনো সংবাদপত্র কতজন শহীদ হয়েছে আজ এই তালিকা প্রকাশ করতে পারে নাই। প্রথম আলো প্রতিদিন তালিকাটাকে প্রকাশ করেছে, অনেক কিছু করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের যে দুর্নীতি, লুটপাট, পাচার, এইগুলোর সবচেয়ে বড় রিপোর্ট করেছে প্রথম আলো। যার জন্য হয়তো সাবেক প্রধানমন্ত্রী প্রথম আলো এবং ডেইলি স্টার কখনো তার গণভবনে আপনি জানেন ঢুকতে দিত না। ওটা তো একটা ছোট্ট ঘটনা বললেন। প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে শেখ হাসিনার আমলে খুনের মামলা ছিল, খুনের মামলা। আমি এখন বলি, আমি নাম বলি না, আমি এর মানে এই না বলি যে ওই অফিসটা ভেঙে ফেল। বাংলাদেশের নির্লজ্জ ইন্ডিয়া এবং এই সরকারের নগ্ন দালালি করছে যারা, তাদের হাতে 3টা পত্রিকা আছে একই হাউসে, 2টি বাংলা পত্রিকা, একটা ইংরেজি পত্রিকা, আর সাথে একটা টেলিভিশন আছে। খুলে দেখুন, 5ই আগস্ট পর্যন্ত তারা ফ্যাসিবাদের দালালি করেছে। খুলে দেখেন, ইন্ডিয়ার পক্ষে সমস্ত লেখা, কলাম লেখা, রিপোর্ট লেখা সবগুলো তারা করেছে। কই কেউ কি তাদের এখানে ডিল দিয়েছে? দেয় নাই। প্রথম আলোতে দিল কেন? ইন্ডিয়ার দালালের উপর ডিল দিতে হয়, তাহলে সবচেয়ে বড় দালালের উপর দিবে তো। ওখানে দেয় নাই, ওখানে দিছে কেন? কারণ ওরা হলুদ খাম, নীল খাম দিয়েছে, ফ্লট দিয়েছে বড় বড় রাজনীতিবিদদেরকে। এদের মধ্যে ইসলামী রাজনৈতিক দলও আছেন, আবার এই উদার গণতান্ত্রিক রাজনৈতিক দলও আছে। এই জন্য ওই হাউসে আমি কিন্তু বলি না যে ওদের হামলা করবে, কারণ কোনো সংবাদপত্র বা কোনো মানুষের উপরে হামলা করাটা একটা সন্ত্রাসী কাজ। আপনি তার প্রথম আলোর দর্শনের বিরুদ্ধে একটা দর্শন চালু করুন। আপনি দেখেন, আমার দেশ গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে সবচেয়ে বেশি রিপোর্ট করেছে আমার দেশ, অসাধারণ রিপোর্ট করেছে। আমরা গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে অবস্থান নিয়েছি কেন? আদালতের বিচার রাজপথে হতে পারে না, শুধু একটি কারণ। আমি দীর্ঘ 34 বছর আইন সাংবাদিকতা করেছি। আমি আইন সাংবাদিকদের সভাপতি ছিলাম 2 বার। আমি প্রকাশ্যে টেলিভিশনে এই গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে কথা বলেছি। আমাদের ডক্টর কি নাম, আমাদের ভাই যে মারা গেলেন, কুমিল্লা বাড়ি, বুদ্ধিজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ব্রাক ইউনিভার্সিটি শিক্ষক পিয়াস ভাই। আমি আর পিয়াস ভাই একই টকশোতে এই গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে চ্যানেল 24-এ কথা বললাম। ওখান থেকে বেরোয় আসার পরেই আমি যেহেতু ক্ষুদ্র মানুষ, আমাকে কিছু করে নাই, বা পিয়াস ভাইকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। তো আমি যে কথা বলছি, এই গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে এত রিপোর্ট করার পর কিন্তু আবার দেশে ডিল দেয় নাই। কেন প্রথম আলোতে হামলা হবে? এটা অন্য কাহিনী। কারণ প্রথম আলো আমাদের যে সংস্কৃতি, আমাদের যে সভ্যতা, এর পক্ষে। আমি ছায়ানটের সমস্ত কিছুকে সমর্থন করি না, কারণ আমাদের এখানে এই দেশে এটা শতকরা কতজন, 90 জন মানুষ মুসলমান। আমাদের একটা ইসলামী ভাবধারা আছে তো, কিন্তু আমাদের একটা বাঙালি সংস্কৃতি আছে। আমি মনে করি আমাদের সংস্কৃতিটা এরকম হবে যে কোনো ধর্মের অনুভূতিতে যেন আঘাত না আসে। ফলে আমাদের সংস্কৃতিটা এটা ভারতীয় সংস্কৃতি হবে না, আমাদের সংস্কৃতিটা পাকিস্তানি সংস্কৃতি হবে না। আমাদের এখানে যে জলবায়ু, আবহাওয়া, আমাদের যে অবস্থান, আমাদের যে জনসংখ্যা, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, তার উপর নির্ভর করে হবে। আপনি জুলাইয়ের অভ্যুত্থানটাকে আমরা এখানে পাকিস্তান ভাবধারা প্রতিষ্ঠা করার জন্য করেছি। তো জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর দেখা গেল কেন দলে দলে পাকিস্তানি শিল্পী আসবে তো, কিন্তু একই সঙ্গে ভারতীয় শিল্পী আসবে, সারা পৃথিবীর শিল্পীরা আসবে, কিন্তু শুধু পাকিস্তানের শিল্পীরা আসছে। তা আমরা কি পাকিস্তানি ভাবধারা চলে যাব? তা আমাদের অনেক ধরনের ভ্রান্তি আছে, আমরা অনেক ধরনের সংকটের মধ্যে আছি। সবচেয়ে বড় সংকট হলো বাংলাদেশ একটা ঐক্যবদ্ধ লড়াইয়ের পর একটা বিভক্ত সমাজের মধ্যে চলে গেছে। আমাদের এই ঐক্যবদ্ধ লড়াইয়ে যেসব রাজনৈতিক দল ছিল, সমস্ত রাজনৈতিক দল আজকে
একে অপরের বিরুদ্ধে কামান দাগাচ্ছে, ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। এই যে আপনি নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন, আজকেই আমি জাতীয় প্রেস ক্লাবে ছিলাম, ওখানে একটা আলোচনা হচ্ছে, সর্বত্র একটা আলোচনা হচ্ছে, নির্বাচন হবে তো। এর মধ্যে একজন সাংবাদিক বলতেছে যে ওই হাদি আসলে কিন্তু তার নাম হাদি না, হাদি তার বাবার নাম, তার নাম উসমান আদির বিচারের দাবিতে জামাত মহাসমাবেশ ডেকেছে, খেয়াল করেন। এবং ওই মহাসমাবেশে 1 মিলিয়ন লোক হবে, 10 লাখ লোক। এটা কিন্তু একটা ইঙ্গিতময়, তারা টার্গেট করেছে 10 লাখ লোক এখানে সমাবেশ। তো ওই সাংবাদিক বলতেছিল ওখানে যদি আমাদের নির্বাচন যারা বানচাল করতে চায়, কারা বানচাল করতে চায়? ইন্ডিয়া চায়, পাকিস্তান চায়, আবার যারা ক্ষমতা যাইতে পারবে না তারাও চায়, ঠিক আছে? যারা নির্বাচন বিলম্বিত করতে চাইছিল তারাও চায়। তো জামাতের সমাবেশে যদি একটা গ্রেনেড হামলা হয়, আমাদের তো গ্রেনেড হামলা হয়েছে, আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়েছে, ওখানে যদি কিছু লোক মারা যায়, তো এটা অনিশ্চয়তার মধ্যে আছে। আমরা একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে আছি। এখানে যেটা দরকার ছিল, সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে শুভবুদ্ধির উদ্বোধন হওয়া দরকার ছিল। এখানে কি দরকার ছিল? এই রাজনৈতিক দলগুলো, বাংলাদেশে যারা জুলাইয়ের গণঅভ্যুত্থান করেছে, সমস্ত দলগুলোকে একসঙ্গে বসা উচিত ছিল। বসে তারা একটা আচরণবিধি তৈরি করা উচিত ছিল যে আমরা নির্বাচন করব, প্রতিদ্বন্দ্বিতা করব, কিন্তু লড়াই না, আমরা হিংসাত্মক লড়াই করব না, আমরা এই করব না, একটা অঙ্গীকারনামা করা উচিত ছিল। কারণ জাতিকে তো একটা পথ দেখাতে হবে। আমাদের এই জাতি আর কত রক্ত দিবে? 1,500 মানুষ রক্ত দিছে, তো এর আগে আরও দিছে। স্বাধীনতা যুদ্ধের সময় এটা নিয়ে বিভ্রান্তি আছে, 30 লাখ লোক হোক, 3 লাখ লোক 40 লাখ লোক হোক, রক্ত দিয়েছে। হ্যাঁ, হাজার হাজার মা বোনের হয়েছে, তারা দর্শিতা হয়েছে। তারপরে লড়াই সংগ্রামে আমাদের হাজার হাজার তরুণ সমাজ, সাধারণ মানুষ, তারা জীবন নিয়ে দিয়েছে। আর কত রক্ত দেব? ফলে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব ছিল এটা। এবং আমি মনে করি যে বিএনপির প্রধান দায়িত্ব এটা ছিল, জামাতের প্রধান দায়িত্ব ছিল, এনসিপির এই 3টা বড় দলের পক্ষে আমার আজকে খুব, আমি আপনার কাছে এখানে বলে যাই, বাংলাদেশের এই যদি অন্যরকম কিছু হয়, ইতিহাসের কাঠগড়ায় 3টা রাজনৈতিক দল আসামি হবে, বিএনপি, জামাত এবং এনসিপি, মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যাদেরকে দেখে আমাদের মুগ্ধরা, আমাদের আবু সাইদরা, আমাদের ওয়াসিমরা, আমাদের 1,500 মানুষ জীবন দিছে এবং 25,000 মানুষ আহত হয়েছে, পঙ্গু হয়েছে, চোখ চলে গেছে, এখনো একটা পা নাই, একটা হাত নাই। এত ত্যাগ এই রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আমি এখনো এরা ইতিহাসের কাঠগড়ায় আসামি হবে আজকে যদি তারা ঐক্যবদ্ধভাবে এই ক্রান্তিকালকে অতিক্রম না করে। তারা আপনি বলেন, আমি আপনাকে বলি, এই সরকার কার সরকার? এটা আওয়ামী লীগের সরকার, ইন্ডিয়ার সরকার, পাকিস্তানের সরকার, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সমস্ত রাজনৈতিক দলের সরকার। আমি শেষ করি, ওখানে সব আপনাকে মহাসমাবেশ করতে হবে কেন? আপনার সরকার তো, আসেন সরকারের সঙ্গে বসেন, সমাধান করেন। দেশকে একটা অস্থিরতার মধ্যে, একটা মানুষ আছে উদ্বিগ্ন, এর মধ্যে কেন রাখবেন? দায় কার কাছে যাবে মানুষ? মনিয়াপ্পা, আমি আপনাকে আবার আলোচনায় প্রশ্ন করতে চাই। আপনি তো জাননি যে 25 তারিখে তারেক রহমান দেশে আসছেন, তো আগামী আর বোধহয় 2 দিন বাকি আছে, 25 থেকে একদিন, মাঝখানে কালকের দিনটা বাকি আছে। তো তারেক রহমান লন্ডনে ইতিমধ্যে বলে দিয়েছেন যে হিথ্রো বিমানবন্দরে যেন কোনো লোকজন না যায়, তাকে এগিয়ে দেওয়ার জন্য হয়তো কিছু দলীয় লোকজন যাবেন। তো দেশে আসার পরে তারেক রহমানের সম্বর্ধনাটা কেমন হতে পারে? বিএনপি এ নিয়ে কি ভাবছে? বিএনপি কাজ করছে সারা বাংলাদেশে, মানুষ তো অতি উৎসাহী, অলরেডি আসা শুরু করেছে, এসেও পড়েছে অনেকেই, দেখলাম আপনাদের টেলিভিশনগুলোর মাধ্যমে। সারা বাংলাদেশের বিএনপির এবং সাধারণ মানুষের মধ্যে আছে একটা খুশি খুশি রব উঠেছে। এত বছর পরে উনি ফেরত আসছেন, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, ওনার সম্বর্ধনায় অংশ নিতে মানুষ আসছেন, স্রোতের মতো আসবেন। আমরা বিশ্বাস করি যে আশানুরূপ মানুষ তো ঢাকায় থাকবেনই, এটা বলার অপেক্ষা রাখে না।
তারেক রহমান আসলে যে আসছেন, এই আশাটা কি উনি নির্বাচন অবধি থাকবেন, নাকি ওনার আশাটা খুবই সংক্ষিপ্ত একটা সফর? দেখেন, এটা আসার পরে বলা যাবে। অবশ্যই ইলেকশন সামনে, ইলেকশনকে কেন্দ্র করে যেহেতু আসছেন, এবং ওনার মা, আমরা জানি, আপনারা জানেন যে ওনার মা খুবই অসুস্থ, তাকে দেখার জন্য আসছেন। এবং জানেনই এই মুহূর্তে উনি অ্যাক্টিং চেয়ারম্যান, অর্থাৎ সমস্ত দলের দায়ভার ওনার কাঁধেই। সেজন্য নির্বাচন তো একটা, আর বিএনপির মতো বড় দলে অনেক অনেক দায়িত্ব ওনার কাঁধে। সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার উদ্দেশ্যেই আসছেন। যদি কোনো বড় ধরনের কোনো সমস্যা না হয়, তাহলে উনি তো অবশ্যই নির্বাচন পর্যন্ত থাকবেন, আমরা এটা আশা করছি। জি, সালে ভাই, তারেক রহমানের আগমন আর হচ্ছে এটা নিয়ে বিএনপির আসলে প্রস্তুতি কেমন হওয়া উচিত, মানে আপনার কি মনে হয় আপনার দিক থেকে? আচ্ছা, আমি আমার ব্যক্তিগত মত বলি। আমার তো ইচ্ছা ছিল তারেক রহমান নীরবে আসবেন। আচ্ছা, তিনি বাংলাদেশে একটা নতুন রাজনীতি শুরু করবেন। কিন্তু তারেক রহমানও তার দলের সঙ্গে এরকমই বলেছিলেন, কিন্তু দল মানে নাই। দল এই যুক্তিটা দাঁড় করাইছে যে আমরা যদি এটাকে সাংগঠনিকভাবে কাঠামোর মধ্যে, শৃঙ্খলার মধ্যে না নিই, কেউ মানবে না। তার যে দলের কর্মী সমর্থক আছে যারা 17 বছর ধরে বা তারও বেশি সময় ধরে তারেক রহমানের নেতৃত্বের আস্থার মধ্য দিয়ে আছে, ফলে কেউ মানবে না। এটা বাদ বাঙ্গা জোয়ারের মতো লোক আসবেই আসবে। ফলে এই আমরা একটা গতানুগতিক কাঠামোর মধ্যে এটাতে যাচ্ছি। ফলে এই দিন ঢাকা শহরের মানুষের কিছু অসুবিধা হবে। যারা বিদেশ যেতে চায় তাদের ক্ষেত্রে একটা অসুবিধা হবে, কারণ তার আগমনটা এয়ারপোর্ট কেন্দ্রিক। তারপরে যারা চিকিৎসার জন্য আসবেন মুমূর্ষ মানুষ, তাদের জন্য অসুবিধা হবে। তা আমি আশা করব সরকার এবং বিএনপি এই দুইটা জিনিস গুরুত্ব দিয়ে খেয়াল করবে। কিন্তু তারেক রহমান এই মুহূর্তে আপনাকে বলি, বাংলাদেশে একটা বিরাট রাজনৈতিক শূন্যতা আছে। বাংলাদেশের দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা ছিল, সেটা হলো আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতি। এটা এই দ্বিদলীয় ব্যবস্থায় দীর্ঘদিন ছিল। আওয়ামী লীগ এই দেশে ফ্যাসিবাদের আখ্যায়িত হইয়া লুটপাট, দুর্নীতি এবং গণহত্যা করে তারা পালিয়ে গিয়েছে। ফলে একটা বড় রাজনৈতিক দল আজকে পলাতক। তার প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বিএনপি, তার প্রধান নেত্রী আজকে অসুস্থ। ফলে আপনি এটা বাংলাদেশের জন্য একটা বিরাট রাজনৈতিক শূন্যতা। এই শূন্যতায় বাংলাদেশে আমি মনে করি বাংলাদেশের মেজরিটি মানুষেরও বেশি মানুষ মানে তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের প্রত্যাশায় আছে। তারা একই সঙ্গে এই প্রত্যাশাও করে তারেক রহমান দীর্ঘকাল ধরে বাংলাদেশের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দীর্ঘকাল ধরে বিদেশে অবস্থান, কোন দেশ? ব্রিটেনে, যেখানে উনি অনেক কিছু, এদের শিক্ষা ব্যবস্থা দেখেছেন, ওদের যোগাযোগ ব্যবস্থা দেখেছেন, ওদের অনেক সিস্টেম তার সঙ্গে উনি যুক্ত। আমাদের একটা গুণের দ্বারা সিস্টেম আছে। আমাদের এখানে একটা একটা জনশত্রু আমলাতন্ত্র আছে। আমাদের এখানে এই পুলিশ ব্যবস্থা, মানে আমাদের এখানে সমস্ত কিছুই এটা আমাদের মতো করে, এটা ব্রিটিশ উপনিবেশিক কাঠামোর মধ্যে। যদিও ব্রিটিশের কাছ থেকে আমরা, এটা অন্য আলোচনা। তা আমরা একটা আকাঙ্ক্ষার মধ্যে আছি যে তারেক রহমান আসবেন, এবং বাংলাদেশের মানুষের মধ্যে একটা ধারণা আছে, বিভিন্ন জনমত জরিপেও এটা প্রকাশিত হয়েছে যে বিএনপি আগামীতে সরকার গঠন করবে। কত আসন পেয়ে করবে সেটা ভিন্ন বিষয়। একজন সাংবাদিক হিসেবেও আমরা যেটুকু বুঝি যে বিএনপি আগামীতে সরকার গঠন করবে। ফলে তারেক রহমান হবেন আগামী দিনের প্রধানমন্ত্রী। তো এই অবস্থায় তারেক রহমানের যারা শত্রু তারা কিন্তু বসে নাই। এদের অনেকেই বিএনপিরও ঘনিষ্ঠ ছিল। এরা নানান চক্রান্ত ষড়যন্ত্র করছে।
তারেক রহমানের আগমন ঠেকাবার জন্য। মাঝখানে তারেক রহমান একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন যে যখন বেগম জিয়া মুমূর্ষু অবস্থায় অসুস্থ, তখন ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বললেন, আমার দেশে আসাটা আমার একক ইচ্ছা বা একক নিয়ন্ত্রণে নয়। এর অনেকগুলো কারণ ছিল। এই বিলম্ব নিয়ে অনেক ধরনের কল্পকাহিনী ছাপা হয়েছে যে তারেক রহমান বোধহয় আসবেন না। আপনি এখন একটা বললেন যে উনি আবার এসে চলে যাবেন, যে লোকটা দেশের প্রধানমন্ত্রী হবে সেইখানে সম্ভাবনার কথা বলছিলাম, সে আশঙ্কা সম্ভাবনা, হ্যাঁ, দুইটা যে লোকটা দেশের প্রধানমন্ত্রী হবে তার সঙ্গে সম্পর্কে বলা হচ্ছে যে এসে চলে যাবে। বিষয়টা সেটা না, আপনি খেয়াল করেন ধাপ ধাপ তার নিরাপত্তার বিষয়টিও কিন্তু এখানে নিরাপত্তার বিষয়ে জড়িত আছে। এবং উসমান আদির পরে বাংলাদেশের নিরাপত্তার আরোহীনতা তৈরি হচ্ছে, তারপর তারেক রহমান আসছে। ফলে এটা ইস্যু না, আপনি খেয়াল করবেন তারেক রহমান প্রথম আসেননি, উনি অনেক মামলার আসামি ছিলেন, মিথ্যা মামলা। এখন তো তার বিরুদ্ধে কোনো, শেষ করি আমি বলছি, এই মামলাগুলো উচ্চ আদালত এবং সর্বোচ্চ আদালত, দুইটি আদালত, এগুলা নিষ্পত্তি হয়েছে মাত্র অল্প কিছুদিন আগে, কয়েক মাস আগে। হাইকোর্টে যেগুলো রায় হয়েছে এটা অ্যাপিলেট ডিভিশনে কয়েক মাস আগে নিষ্পত্তি হয়েছে। এক, দুই, উনার আসার সঙ্গে আপনি যে নিরাপত্তার কথা বললেন, তারেক রহমান তার শিশু বয়স থেকে দেখেছেন তার বাবা নিহত হয়েছে। ফলে নিরাপত্তার শঙ্কা তার শিশুতোষ মন থেকেই আছে, মানে তার শিশুর বয়স থেকেই তার নিরাপত্তার শঙ্কাটা তার অন্তরের মধ্যে আছে। আর তারেক রহমান যেই সে লোকটা, আমাদের এই উপমহাদেশে বেনজির ভুট্টোর আগমনের দিন কি হয়েছিল? বেনজির ভুট্টো তো নিহত হয়েছিল, মনে আছে তো, ইংল্যান্ড থেকে ফিরে। আমাদের এখানে ইন্দিরা গান্ধী নিহত হয়েছে, আমাদের এখানে রাজীব গান্ধী নিহত হয়েছে, আমাদের এখানে শেখ মুজিব নিহত হয়েছে, আমাদের এখানে জিয়াউর রহমান নিহত হয়েছে। ফলে এখানে নিরাপত্তার একটা যৌক্তিক, জি, তো ওই যে নিরাপত্তা, এই নিরাপত্তামূলক প্রস্তুতি ছিল ওনার। উনি কোথায় থাকবেন? ওনার তো ঢাকা শহরে কোনো জায়গা ছিল না। ওনার জিয়াউর রহমান সাহেব মারা যাওয়ার পরে ওনাকে গুলশানে ওনাদেরকে দুটি বাড়ি দেওয়া হয়েছিল। একটা ক্যান্টনমেন্টে যে বাড়িতে জিয়াউর রহমান থাকতেন সেটি, আর গুলশানের বাড়িটি দেওয়া হয়েছিল ওই দিনের মন্ত্রিসভার সিদ্ধান্ত, আমি কোর্ট অ্যান্ড আনকোর্টকে বলছি, ওই বাড়ির ভাড়া দিয়ে সংসার চলেছে। কিন্তু ক্যান্টনমেন্টের বাড়ি চলে গেছে, ওনার বাড়ির ভাড়া দিয়ে বেগম জিয়া আরেকটা বাড়িতে থাকতেন। তাহলে ওনার এক জায়গায় এসে থাকতে হবে, তার একটা প্রস্তুতি। আপনি যখন বাসা বদল করেন, আপনি ঢাকা শহরে যারা করেন, কয় মাস আগের থেকে প্রস্তুতি নেন? মোটামুটি 2 মাস আগে থেকে। তাহলে তার এইটার একটা প্রস্তুতি আছে, নিরাপত্তার একটা প্রস্তুতি আছে। আর ওই শেষ কথাটা হলো, ওনার একক নিয়ন্ত্রণে ছিল না, দলও একটা সিদ্ধান্ত নিয়েছে কোন সময় আসলে উনি এই নির্বাচনী জোয়ার দিয়ে নির্বাচনের বৈতরণীটা পার হওয়া যাবে, এইটি এদের অঙ্কের হিসাব করে আসছে। এখানে অন্য কোনো শঙ্কা, আশঙ্কা, ষড়যন্ত্র ছিল না। এবং তারেক রহমান আসবেন এবং উনি যেতে পারেন, সেটা তো উনি লন্ডনে ছিলেন, 3 দিনের জন্য যেতে পারে, 4 দিনের জন্য যেতে পারে, সেটা অন্য জিনিস। আপনিও দেশের বাইরে যান, আমিও যাই, মনি আপাও যায়, সেটা অন্য জিনিস। এই যাওয়া সেই যাওয়া না, উনি আসবেন এবং যদি বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হয়, উনি প্রধানমন্ত্রী হবেন। এবং উনি, আমরা একটা আশঙ্কা এবং প্রত্যাশা করি, বিএনপি বিরুদ্ধে, কিন্তু বিএনপির অতীতের সব শাসন কিন্তু সুখকর ছিল না। মানে সুখকর মানে আপনি বিএনপির শাসনের সময়ও দুর্নীতির অভিযোগ ছিল, বিএনপির শাসনের সময় আমাদের বিদ্যুতের সমস্যা ছিল, আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও সমস্যা ছিল। কিন্তু সার্বিকভাবে বিএনপি একটা দেশ শাসন করেছে, তারাও বেশি জুলুম করে নাই, কম মাত্রার জুলুম হয়েছে, বুঝতে পারছি। তারা 16 বছর ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখে নাই। তারা ভারত যা চেয়েছে, না চাইতেই তা সব দিয়ে দেয় নাই। আমাদের শেখ হাসিনা বলতেন না, ভারত যা চেয়েছে যা দিয়েছে মনে রাখবে, আর জীবন মনে রাখবে। তো বিএনপি ওই দল না যে ভারত চাইবার আগে দিয়ে দেওয়ার দল না। কিন্তু বিএনপির শাসনের ত্রুটি ছিল, হ্যাঁ, বিএনপির শাসনে
জঙ্গিবাদের উত্থান ছিল, অন্য একটা ষড়যন্ত্র ছিল। আপনি খেয়াল করবেন, এটা মনে হয় ঠিক না। আমি বলি ষড়যন্ত্র বলছি, খেয়াল করেন, আপনি আপনার পক্ষেই বলতেছি, খেয়াল করেন এই কথাটা। 500টা জায়গায় বোমা হামলাও ছিল, খেয়াল করেন। 500 জায়গায় বোমা হামলার মরার মতো ক্যাপাসিটি বাংলাদেশের কারো ছিল না। এটা অন্য কোনো বাইরের এজেন্সি করেছে। বাংলা ভাই উত্থান হয়েছে না, বাংলা ভাই কার আমলে গেছে? বিএনপির আমলে, আওয়ামী লীগের আমল না। কিন্তু উত্থান হয়েছে আওয়ামী লীগের আমলে 2000 সালে, কিন্তু এগুলা করা হয়েছে, রেজিস্ট্রেশন করছে। এটা বাংলাদেশকে একটা জঙ্গিবাদী দেশ প্রমাণ করার জন্যই এগুলো ছিল একটা ষড়যন্ত্র, এবং এটা প্রমাণ করে বাংলাদেশটা 1/11 ঘটানো হয়েছে। ফলে বিএনপি নানান ষড়যন্ত্রের মধ্য দিয়া বিএনপি তার শাসন ব্যবস্থা করে 16 বছর জুলুম নির্যাতনের শিকার করে আজকে বাংলাদেশকে এই অবস্থা দাঁড়িয়ে আছে। বাংলাদেশ একটা ক্রান্তিকালের মধ্যে আছে। বাংলাদেশের সমস্ত ব্যবসায়ী সমাজ আজকে একটা দ্রুত একটা নির্বাচন চায়। আমরাও আসলে চাই দ্রুত একটা নির্বাচন হোক, এবং অবশ্যই সুষ্ঠু নির্বাচন এবং দ্রুত একটা নির্বাচন হোক, সেটি আমাদের সবারই প্রত্যাশা থাকবে। তো দর্শক, এতক্ষণ অতিথিদের বক্তব্য শুনলেন। আমরা আগামীকাল আবারও সংলাপ প্রতিদিন নিয়ে এই সময় উপস্থিত থাকব। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।